আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ডাকসু নির্বাচনে বিএনপির যে পরাজয়, নজিরবিহীন পরাজয়, অপ্রত্যাশিত পরাজয়, এই পরাজয় বিএনপির মনোবলকে ভেঙে তছনছ করে দিয়েছে, এটাই বাস্তবতা। যদি এর বাইরে আমরা কোনো কথা বলি, সেটা বিএনপিকে তেল মারার জন্য বলি বা নিজেদেরকে চাঙ্গা করার জন্য বলি বা ভবিষ্যতে কোনো স্বার্থসিদ্ধির জন্য বিএনপির কেন্দ্রীয় কমান্ডকে যদি বলি যে এটা কোনো বিষয় নয়, তাহলে মূলত বিএনপির সর্বনাশ হবে। যখন কোনো একটা সমস্যা হয়, কোনো একটা দুর্ঘটনা ঘটে বা কোনো পরাজয় হয়, এমনকি কোনো বিজয়, প্রতিটি বিজয়ের মধ্যে পরাজয়ের বীজ লুকায়িত থাকে, আর প্রতিটি পরাজয়ের মধ্যে বিজয়ের বীজ লুকায়িত থাকে। যারা পর্যালোচনা করতে পারে এবং সঠিক সমস্যাটা তারা বুঝতে পারে, তাদের জন্য যারা বিজয়ী হবে, বিজয়টা দীর্ঘমেয়াদী হয়, আর যারা পরাজিত হয় সেই পরাজয় কাটিয়ে ওঠা খুব তাড়াতাড়ি তাদের পক্ষে সম্ভব হয়। বোঝার চেষ্টা করুন, বিএনপি হঠাৎ করে এখানে পরাজিত হলো কেন? বলা হচ্ছে যে জামাত আওয়ামী লীগের ভোট পেয়েছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 40,000 ছেলে মেয়ে থাকে, ধরুন 10,000 জামাতের আছে, এতে কোনো অংশে কম নেই, 10,000 জামাতের আছে। তাহলে বাকি যদি 30,000 হয়, তো সেই 30,000-এর মধ্যে 15,000 যদি ছাত্রদলের থাকে, 15,000 ছাত্রলীগের আছে, 19-20। তাহলে এই যে 15,000 ছাত্রলীগের ছেলেমেয়েরা আছে, সেন্টেন্স অনুযায়ী শিবিরের 10,000 ভোটের মধ্যে ধরুন 10,000-ই কাউন্ট হলো। ছাত্রদলের 15,000-এর মধ্যে ধরুন 10,000 কাউন্ট হলো এবং ডিভাইডেড হয়ে গেল। আর ছাত্রলীগের যেহেতু অনেকে ভয়ে আছে, তো সেখানে তাদের মধ্যে যারা ছাত্রলীগ করে 15,000-এর মধ্যে 7,000 ভোট কাউন্ট হলো। এখন এই 7,000 ভোট তারা কাদেরকে দেবে? ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গতের কারণেই জামাতকে দেবে। কেন জামাতকে দিবে? জামাত তাদেরকে অ্যাপ্রোচ করেছে। 2 নম্বর হলো, জামাতের সঙ্গে তাদের অতীতে একটা সম্পর্ক ছিল, এখনো আছে তলে তলে। তৃতীয়ত, সারা বাংলাদেশে মূলত আওয়ামী লীগের সঙ্গে বিএনপির দ্বন্দ্ব এবং সংঘাত প্রকট। এ যাবৎকালে যত মামলা হয়েছে, যত মব হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, কোর্ট কাছারিতে যেখানে যেখানে যত সংঘাত, প্রায় সব কিছুই বিএনপির সঙ্গে হয়েছে। এটা সত্য যে জামাতের হাতে, এনসিপির হাতে শেখ হাসিনার পতন হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে পতন হয়েছে শেখ হাসিনার, কিন্তু সেই পতন পর্যন্তই। কিন্তু পতনের পরে যে মামলা, মোকদ্দমা, হামলা, জুলুম, অত্যাচার, মারপিট, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘটনা ঘটেছে বিটুইন আওয়ামী লীগ এবং বিএনপি, ছাত্রদল ভার্সেস ছাত্রলীগ। ফলে কি হলো? ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা হবে না, এবং এখানে এই সম্পর্কটা জামাতের সঙ্গেই হবে বা শিবিরের সঙ্গে হবে। এটা একটা সরল বিষয়। তো সেই ক্ষেত্রে যদি নির্বাচনে জয়লাভ করতে হয় বা আগামীতে যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনে যদি বিএনপিকে জয়লাভ করতে হয়, তাহলে এই যে আওয়ামী লীগের যে ভোট, 35% ভোট, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15,000 যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের ভোট ছিল, এটাকে মিনিমাইজ করা, এটাকে পুরো ভোটের কেন্দ্র থেকে আলাদা করে রাখা, পুরো পলিসি যদি আপনি না করেন, তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি এটা আপনাদের বিরুদ্ধে চলে যাবে। ছোট্ট একটা উদাহরণ দেই। যেমন পুরো মধ্যপ্রাচ্যে সাদ্দাম হোসেনের বাহিনী ছিল রিপাবলিকান গার্ড। এখন বলা হয় যে সারা পৃথিবীতে 80-র দশকে যে কয়টি বাহিনী সবচেয়ে যুদ্ধংদেহী ছিল এবং ইফেক্টিভলি যুদ্ধের ময়দানে কার্যকর ছিল, তার মধ্যে সাদ্দামের রিপাবলিকান গার্ড ছিল অন্যতম।
প্রধান ব্যক্তি। যখন সেখানে সাদ্দামের বিচার হচ্ছিল, মার্কিন বাহিনী সেখানে ছিল, তারপর মার্কিন মদতপুষ্ট সরকার ইরাকের শাসন ক্ষমতায় ছিল, তখন দুটো রাজনৈতিক সমস্যা দেখা দিল। প্রথম সমস্যা হলো যে সাদ্দাম হোসেন সেখানে সুন্নি মতবাদের সরকার চালাচ্ছিল, যারা ইরাকের সংখ্যা লঘু 30%, আর বাকি 60% হলো শিয়া, আর 10% হলো অন্যান্য সম্প্রদায়, কুর্দি থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায় রয়েছে। তো সেখানে রাতারাতি ইরান সমর্থিত যে শিয়া গোষ্ঠী তারা শক্তিশালী হয়ে পড়ল। আমেরিকা প্রমাদ গুনল যে এই সাদ্দামের যে রিপাবলিকান গার্ড, তাদের অনেকের কাছে আর্মস আছে, ট্রেনিং আছে, তারা যদি ইরানের সাথে যোগ দেয় এবং তারা যদি যাকে বলা হয় সেই শিয়া নিয়ন্ত্রিত বাহিনীদের সাথে যোগ দেয়, মুক্তাদাল সদর তার সঙ্গে যোগ দেয়, তাহলে আমেরিকা সেখানে টিকবে না, গেরিলা যুদ্ধে টিকবে না। তখন তারা কি করলো? আইএস প্রতিষ্ঠা করলো ইসরায়েলের সহযোগিতায়। সেই আইএস যে গঠন করলো আবু বকর বাগদাদির মাধ্যমে, এবং সেখানে পুরো সাদ্দামের বাহিনীকে আইএস তারা নিয়ে নিল এবং ইরাকের একটা বিরাট অংশ তাদেরকে, আর অন্যদিকে সিরিয়ার একটা বিরাট অংশ ছেড়ে দিয়ে আইএসের অধীনে এতগুলো একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো, যারা আয়তনে সিরিয়ার চেয়েও বড় এবং ইরাকের চেয়েও বড়। ফলে কি হলো, ওই ধীরে 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 আইএসকে তারা আবার পরবর্তী লেভেলে ধ্বংস করার যে প্রক্রিয়া তারা নিল, এটা করতে তাদের অন্ততপক্ষে 8-10 বছর তারা সময় নিয়েছে। কিন্তু এই 8-10 বছর সময় তারা ইরাককে বাঁচিয়েছে এই সাদ্দামের বাহিনীর দ্বারা। বোঝার চেষ্টা করেছে, দিস ইজ পলিসি। তো সেক্ষেত্রে বাংলাদেশে এখন আওয়ামী লীগের অর্থ, আওয়ামী লীগের জনসমর্থন, আওয়ামী লীগের ভোটার, এরা সবার জন্য থ্রেট, যারা ক্ষমতায় যেতে চায় সবার জন্য থ্রেট। কাজেই এখন আপনাকে এই শক্তিটাকে নির্মূল করতে হবে, একদম নির্মূল করতে হবে, মূল ধারার বাইরে রাখতে হবে, অথবা এদেরকে একীভূত করতে হবে। এই একীভূত করার কাজটি প্রথম দিন থেকে, একেবারে ফার্স্ট ডে আগস্টের 5 তারিখ থেকে ম্যাটিকুলাসলি জামাত যেভাবে করছে, বিএনপি এই জায়গাতে হাতই দিতে পারেনি। অথচ বিএনপি যদি যেটা ছিল যে মুক্তিযুদ্ধ বিরোধী যে ন্যারেটিভ, সেটাকে চাঙ্গা রাখতো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটি যদি চাঙ্গা রাখতো, তাহলে এই যে সারা দেশে যে স্বার্থের সংঘাত, বিএনপি এবং আওয়ামী লীগের স্বার্থের সংঘাত, এই সংঘাতের ফলেও আওয়ামী লীগের ভোটারদেরকে কিন্তু বিএনপি ম্যানেজ করতে পারত, যেটা তারা পারেনি। ফলে কি হলো, যখন মুক্তিযুদ্ধের ইতিহাস, পুরো জিনিসগুলো মানে যাকে বলা হয় এগুলো নিয়ে যখন মব হয়েছে, তো সেই মবের জন্য এনসিপি দায়ী হয়েছে, তারপরে জামাত দায়ী হয়েছে, কিন্তু কার্যত ইন জেনারেল যে ক্ষতিটা হয়েছে, ম্যাসিভ যে ক্ষতি হয়েছে আওয়ামী লীগের, সেটা কিন্তু বিএনপি দ্বারা হয়েছে। এখন বিএনপি এই ক্ষতিটা যদি আওয়ামী লীগকে পুষিয়ে দিতে না পারে, তাহলে এই পুরো আওয়ামী লীগের যে ফোর্সটি বিএনপির উপর প্রতিশোধ নেওয়ার জন্য হলেও তারা জামাতে যোগ দেবে প্রতিটি নির্বাচনে, এবং যেখানে সুযোগ আসবে এখানে এই ঘটনাটাই ঘটবে। তো এই প্রবলেমটা আগে অ্যাসার্টেন করতে হবে যে আমার শরীরে ক্যান্সার আছে, বা আমাদের এই দেশে করোনা আছে, আমাদের এই দেশে আওয়ামী লীগ নামক একটি সমস্যা আছে, এটা আগে স্বীকার করতে হবে। বিএনপির কেন্দ্রীয় কমান্ড থেকে ওন করতে চায়নি, এই সমস্যাটাকে অ্যাভয়েডও করতে চায়নি, আর এই সমস্যাটাকে নিষ্পত্তিও করতে চায়নি, কিন্তু এই সমস্যাটাকে এনক্যাশ আলটিমেটলি এনসিপি করে ফেলেছে। এনসিপির অনেক নেতা যারা নির্বাচনে ভালো করতে চায়, তারা তাদের এলাকাতে আওয়ামী লীগের ভোটারদেরকে তারা আকৃষ্ট করে ফেলেছে। আপনি গিয়ে দেখেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কুমিল্লাতে কি করেছে, একইভাবে অন্যান্য যারা আছে, হাসনাত তার এলাকাতে কি করেছে, সার্জিস তার এলাকাতে কি করেছে, তারা কোনো শত্রুতা করেনি। ওখানে গিয়ে দেখেন তাদের যে সমস্ত এলাকাতে আছে, নাসিরুদ্দিন পাটোয়ারির এলাকাতে গিয়ে দেখেন কি হচ্ছে, তারা আওয়ামী লীগের সাথে কোনো শত্রুতা করেনি। ওখানে বিএনপি ভার্সেস আওয়ামী লীগ শত্রুতার মধ্যে থেকে তারা মজা লুটে নিয়েবে। একইভাবে
চরমোনাই পীর সাহেব, তারা কি করেছে? তারা আওয়ামী লীগের সঙ্গে বরিশালে কোনো সংঘাতে যায়নি, কোথাও তারা সংঘাতে যায়নি। ওই সংঘাতের জায়গাটা তারা বিএনপির দিকে সরিয়ে দিয়েছে। ফলে কি হলো, এই যে ডাকসু নির্বাচনে বিএনপির যে ভূমিধস পরাজয়, এই পরাজয়ের কারণ হিসেবে এখন মির্জা আব্বাস দায়ী করছেন। অনেক নেতা মানে জামাত এবং আওয়ামী লীগের, শিবির এবং ছাত্রলীগের যে বন্ধুত্ব বন্ধন দায়ী করেছেন। তো এটাই তো হবে, এর বাইরে কি হবে? ইতিপূর্বে তো যে কয়বারই আমাদের রাজনীতির পট পরিবর্তন, পালা পরিবর্তন, সময়ের প্রয়োজনে কি আওয়ামী লীগ বিএনপি বন্ধু হয়নি? সময়ের প্রয়োজনে বিএনপি জামাত কি বন্ধু হয়নি? সময়ের প্রয়োজনে কি জাতীয় পার্টির কাছে বিএনপি যায়নি? সময়ের প্রয়োজনে জাতীয় পার্টি আওয়ামী লীগ বন্ধুত্ব হয়নি? এটা হয়েছে। অতীতে যদি হয়ে থাকে তাহলে এখন কেন ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের বন্ধুত্ব হবে না? 111-এর সময় কি হলো? 111-এর সময় মাইনাস করেছিল। যখন তাদের পজিটিভ সময় আসলো, তারা কি বিএনপির কাছে সবার আগে যায়নি? বিএনপি তো সেই সুযোগ নিতে পারেনি। মঈনুদ্দিন ফখরুদ্দিন তো অন ট্রাস্ট অর্ডলি, অনেস্টলি বেগম জিয়ার কাছে আত্মসমর্পণ করতে চেয়েছে, তাদের কাছে ক্ষমতা দিতে চেয়েছে। এটা ওপেন সিক্রেট। কিন্তু বিএনপি সেটা ক্যাশ করতে পেরেছে? শেখ হাসিনা সেটা ক্যাশ করেছে, ফলে তারা ক্ষমতা এসেছে। এটাই তো নিয়ম। সেই নিয়মগুলো বিএনপি যদি অনুসরণ করতে না পারে, মূল্যায়ন করতে না পারে, তাহলে এই যে ডাকসুতে তাদের যে বিপর্যয়, সেই বিপর্যয় বাড়তে থাকবে। আমি মনে করি বিএনপি বড় দল, তাদের মধ্যে অনেক প্রাজ্ঞ লোক রয়েছে, অনেক জনপ্রিয় প্রার্থী রয়েছে, তারপরে অনেক জনপ্রিয় মুখ রয়েছে, প্রিয় মুখ রয়েছে, সেইগুলোকে তারা যদি সময় মতো কাজে লাগায়। এখন বিএনপির ধরেন তারেক রহমান সাহেবের প্রিয় কেউ হতে পারেন, সালাউদ্দিন সাহেবের প্রিয় কোনো ব্যক্তি হতে পারেন, তারপরে মির্জা ফখরুল সাহেবের প্রিয় ব্যক্তি হতে পারেন। এখন মির্জা ফখরুল সাহেবের প্রিয় ব্যক্তি যে বিএনপির প্রিয় ব্যক্তি হবে, নট লাইক দ্যাট। ধরুন যত কিছু হোক না কেন, এখনো যদি মাহিবি চৌধুরী কোনো একটা জায়গাতে দাঁড়ান, তো সেখানে দেখবেন যে বিএনপির নেতাকর্মী, ছাত্রদলের নেতাকর্মী, 500 নেতাকর্মী চলে আসবে। আর পাশে আপনি যদি বিএনপির অন্য কোনো এখন এই মুহূর্তে যাদের হাতে ক্ষমতা আছে, ধরুন রুহুল কবির রিজভী সাহেবকে দাঁড়া করিয়ে দেন, দেখবেন রিজভী সাহেবের কাছে, মাহির কাছে যে কজন লোক গিয়েছে তার অর্ধেক লোকও রিজভী সাহেবের কাছে যাবে না। এটাই রিয়ালিটি। এখন এটাকে, সে তো আন্দালিব রহমান পার্থ বিএনপির কেউ নন, কিন্তু কোনো একটা জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি রুমিন দাঁড়ায়, তারপরে পার্থ দাঁড়ায়, দুজন দাঁড়িয়ে ডাকসু ভবনের সামনে কথা বলছেন, আর অদূরে ধরুন এখন এই মুহূর্তে ছাত্রদলের যাদের ক্ষমতা, যাদের হাতে ক্ষমতা, এরকম দুজন লোক দাঁড়িয়ে আছে। আমি নাম বললাম না, কাউকে ছোট করলাম না। আপনি বলেন তো, ছাত্রদলের যারা সাধারণ নেতাকর্মী বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ নেতাকর্মী, তারা কার কাছে যাবে? রুমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী না, পার্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েনি, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের আকর্ষণ কাদের প্রতি থাকবে? এখন এই যে জনপ্রিয় যে মুখগুলো রয়েছে, সেই মুখগুলো বিএনপি তো কাজে লাগায়নি, লাগাচ্ছে না। বিএনপির মধ্যে রয়েছে, কিন্তু তারা তাদের যে গতানুগতিক রাজনীতি, সেই রাজনীতির মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। যেখানে মিজানুর রহমান আজাহারি, তারপরে অন্যান্য যারা ওয়াজের ময়দানে খুব জনপ্রিয়, সেই তাদেরকে জামাত এনক্যাশ করছে, অনেককে প্রার্থী বানাচ্ছে, কোটি কোটি টাকা খরচ করছে আহমদুল্লাহর পেছনে, কোটি কোটি টাকা খরচ করছে মিজানুর রহমান আজাহারির বিরুদ্ধে। তারপরে ওই যে কুষ্টিয়ার এক ভদ্রলোক ওয়াজ করেন, তার পিছনে তাকে কুষ্টিয়াতে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এই যে তাদের যে জনপ্রিয়, এখন নেতৃত্বের দিক থেকে দেখা গেল যে ডক্টর মাসুদ, তারপরে অন্যান্য যারা আছেন, হামিদুর রহমান আজাদ, তারপরে শেষে সেলিম উদ্দিন, এরকম আবদুল্লাহ তাহের, এরকম 10 জন জামাতের যারা শীর্ষ নেতা রয়েছেন, তো তাদের যে নেতৃত্বের গুণাবলী, দলের প্রতি কন্ট্রিবিউশন, দলে তাদের যে গুরুত্ব, সেই দিকে যদি চিন্তা করেন, তাহলে মিজানুর রহমান আজাহারি বা অন্যান্য যারা আছেন দলে, তাদের ওজন যদি আমি আগে যাদের নাম বললাম 1 মণ হয়, এদের ওজন 1 কেজিও নয়। কিন্তু যখন মঞ্চ সাজানো হয়, যেহেতু মঞ্চের অডিয়েন্সের
আকর্ষণ মিজানুর রহমান আজহারীর পক্ষে। তখন তারা করে কি, এই সিনিয়র নেতৃবৃন্দ তারা হাত ধরে তাকে সেই যাকে বলে শাইখুল হিসাবে, অর্থাৎ অনুষ্ঠানের প্রধান মেহমান আজিম হিসাবে তাদেরকে যে কদর করা হয় এবং তাদেরকে যেভাবে তোয়াজ তদবির করা হয়, আলটিমেটলি এই জনপ্রিয়তাটা চলে আসে জামাতের পকেটে। অথচ মিজানুর রহমান আসে এবং তারা এই বিনয় দেখে তারা জামাতের প্রতি অনুরক্ত হয়ে যায়। অন্যদিকে বিএনপির যে সকল মানে পরিচিত মুখ রয়েছে, যে সকল সম্মানিত মুখ রয়েছে, যে সকল জনপ্রিয় মুখ রয়েছে, সেটা গায়ক হোক, শিল্পী হোক, রাজনৈতিক নেতা হোক, বুদ্ধিজীবী হোক, তাদেরকে কি করে গুটিয়ে 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 শেষ করে দেয়া হয়। শেষ করে দেয়া হয়, এটার মানে মানে বাস্তব উদাহরণ তো আমরা দেখতে পাচ্ছি। এবং তাদেরকে কোনো একটা অনুষ্ঠানে ডাকা হচ্ছে না, কোথাও তাদের হাতে মাইক দেওয়া হচ্ছে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ফজলুর রহমান ১ ঘন্টা বক্তব্য দেওয়ার সুযোগ পেতেন, জাস্ট 1 আওয়ার, শিবির সারাদিন ওয়াজ করেও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরকে আন্দোলিত করতে পারত না। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাবিবুর রহমান হাবিব যদি বক্তব্য দিতে যেতেন, আমানুল্লাহ আমান যদি বক্তব্য দিতে যাইতেন, ফজলুল হক মিলন যদি বক্তব্য দিতেন, যদি ওখানে নাজিমুদ্দিন আলম বক্তব্য দিতে যেতেন, মন্ত্রমুগ্ধের মতো মানুষ সে বক্তব্য শুনত। ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসে যদি সানাউল হক নিরুকে মুভ করানো হতো, নিরু ভাই, আপনি পাগল